আমাদের ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 228টি। তো আমি বলেছিলাম যে অ্যাভারেজে বা গড়ে প্রতিটি ব্যাংক থেকে 1 কোটি টাকা করে 4 দিনে আমরা 228 কোটি টাকা সংগ্রহ করতে পারি কিনা। আমরা 4 দিনে 409 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছি। এটা থেকেই বোঝা যায় যে আপনার আমাদের গ্রাহকদের যে আস্থা, সেই আস্থাটা অটুট আছে। আমরা অডিটর নিয়োগ করেছি জাস্ট খতিয়ে দেখার জন্য যে অনিয়মের কারণে ক্ষতি কতটুকু হয়েছে। আমাদের এফোর্টটা থাকবে যে আমরা ব্যাংকটাকে যেন ক্যাপিটালি স্ট্রং করতে পারি। নতুন কাস্টমার যারা আছেন, ভালো কাস্টমার যারা আছেন, তাদেরকে আমরা অনবোর্ড করব। আমাদের ব্যাংকিং খাত আসলে অনেক দিন ধরেই বেশ কিছু সমস্যার মধ্যে আছে। ইকোনমিক অ্যাক্টিভিটি জুলাই আগস্ট মাসের চেয়ে এখন অবশ্যই আগের চেয়ে ভালো আছে এবং আমার ধারণা যে সামনের দিকে আমরা আরো ভালো পরিস্থিতি দেখব। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি সাজ্জাদুর রহমান। আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন মামদুদুর রশিদ। দর্শক, সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আমরা ইউসিবি হিসেবে চিনি অনেকে, সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করেছেন। দীর্ঘ 3 দশকের উপরে ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞতা আছেন, দেশে বিদেশি ব্যাংকে কাজ করার। সো দর্শক, আমরা আলোচনা করব তার সঙ্গে ইউসিবিএল ব্যাংক নিয়ে তো অবশ্যই, এবং ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমরা ওভারঅল ইকোনমি নিয়েও দর্শক কিছু আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো জনাব মামদুদুর রশিদ, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কামিং। যে আপনাদের তো অনেক ব্যস্ততা, তারপর আমাদের সময় দিতে পেরেছেন, সেজন্য টিভিএস গ্রেটফুল। টিভিএসকে আমিও ধন্যবাদ জানাই এবং আমার দর্শকদেরকেও ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান দেখার জন্য। জি, এই যে ইউসিবিএল ব্যাংক নিয়ে নিশ্চয়ই দেখেছেন যে আপনার বাংলাদেশে বড় একটা পরিবর্তনের পরে 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন, গণ আন্দোলনের মুখে, সো তারপরে কিন্তু ব্যাংকিং সেক্টরেও অনেক চেঞ্জ হয়েছে। অনেক ব্যাংকের বোর্ড চেঞ্জ, অনেক ব্যাংকের আপনার সিইওদের চেঞ্জ, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সো সব কিছুই একটা বড় পরিবর্তন ঘটেছে। আমরা যদি বলি যে ইউসিবিএল আমরা সম্প্রতি দেখেছি এই সরকারের পতনের পরে, ইউসিবিএল বোর্ডটা যেহেতু আগের বোর্ডটা ছিল আপনার একটা প্রভাবশালী ফ্যামিলি, যারা আগে সরকারের সাথে ছিলেন এবং মন্ত্রীও ছিলেন। সো ইউসিবিএল ব্যাংকটার আসলে কি অবস্থা, আপনি যদি একটু বলেন। ইউসিবিএল আপনারা জানেন প্রথম জেনারেশনের ব্যাংক, 80-র দশকের শুরুর দিক থেকে এটা যাত্রা শুরু করেছে 83-তে, এবং তারপর থেকে এটা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে যে পরিবর্তনটা এসেছে বাংলাদেশে, আমাদের সরকারে পরিবর্তন এসছে এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেক জায়গাতেই আমরা পরিবর্তন দেখেছি। ইউসিবিএলেরও বোর্ডে পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটা আসার পরে আমাদের গত ম্যানেজিং ডিরেক্টর যিনি ছিলেন, উনিও ছুটিতে ছিলেন কানাডাতে, তারপরে উনি আর ফিরে আসেন নাই, ওখান থেকেই উনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারপরে ইউসিবিএলের নতুন বোর্ড চেয়ারম্যান সাহেব আছেন এখন জনাব শরীফ জহির, উনি এবং ওনার বোর্ড মেম্বার তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে নতুনভাবে এটার দায়িত্বভার গ্রহণ করার জন্য, এবং তারপরেই আমি এটার দায়িত্বভার গ্রহণ করি এবং 30শে সেপ্টেম্বরে আমি এখানে যোগদান করি। রাইট। যে ইউসিবিএল ফার্স্ট জেনারেশন ব্যাংক যেটা বলছিলেন 83, সো আপনার 4 দশকের বেশি বয়স। এই সমস্ত ব্যাংকে কিন্তু আপনার ডিপোজিট অনেক বেশি থাকে, লোন পোর্টফোলিও অনেক বেশি। আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি এখন, আপনারা জয়েন করার পর কি দেখছেন? আমাদের এখানে এখন 60,000 কোটি টাকার উপরে ডিপোজিট আছে এবং আমাদের অ্যাসেট আছে প্রায় 55,000 কোটি টাকার উপরে, লোন অ্যাসেট আমি বলছি। এখানে ওভারঅল যেটা আমি বলবো যে লিকুইডিটির কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে তারল্যর সমস্যার কথা অনেক ব্যাংকে বলা হয়, ইউসিবিতে আমরা কোনো তারল্যর সংকট দেখছি না। আমি ইনফ্যাক্ট যোগদান করার পরে আমরা খুব অল্প সময়ের আমি একটি ক্যাম্পেইন দিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য যে ইউসিবিএল এর উপরে জনগণের যে আস্থা বা আমাদের গ্রাহকদের যে আস্থাটা আছে, সেই আস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমি একটি ক্যাম্পেইন দিয়েছিলাম, মাত্র আমাদের ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 228টি। তো আমি বলেছিলাম যে অ্যাভারেজে বা গড়ে প্রতিটি ব্যাংক থেকে 1 কোটি টাকা করে 4 দিনে আমরা 228 কোটি টাকা সংগ্রহ করতে পারি কিনা।
আচ্ছা। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, এবং জেনে আপনারাও খুশি হবেন, যে আমরা 4 দিনে 409 কোটি টাকা সংগ্রহ করতে পেরেছি, এবং Okay. সেগুলো সবই হচ্ছে রিটেল ডিপোজিট। আচ্ছা আচ্ছা। তো এটা থেকেই বোঝা Fantastic. যায় যে আপনার আমাদের গ্রাহকদের যে আস্থা, সেই আস্থাটা অটুট আছে, যদিও বোর্ডে পরিবর্তন হয়েছে, এবং বোর্ডে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্টেও কিছু পরিবর্তন হয়েছে। ব্যাংকের কিছু তো আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এবং প্রিন্ট মিডিয়াতে এসছে, অন্য ইলেকট্রনিক মিডিয়াতেও এসছে, যে কিছু অনিয়ম তো হয়েছে। সেই অনিয়মের জায়গাগুলো আমরা খতিয়ে দেখছি। আমরা যেটা করেছি, এবং নতুন বোর্ড যেটা করেছে, যে আমরা অডিটর নিয়োগ করেছি, এবং কয়েকজন অডিটর, একাধিক অডিটর নিয়োগ করেছি। অ্যাকচুয়ালি 5 জন আমরা অডিটর নিয়োগ করেছি, যারা ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে খুব ক্ষুদ্র সময়, অল্প সময়ের মধ্যে তারা অডিট রিপোর্ট আমাদেরকে দিবেন, জাস্ট খতিয়ে দেখার জন্যে যে অনিয়মের কারণে ক্ষতি কতটুকু হয়েছে সেটা দেখার জন্য। এবং সেই ক্ষতির দিকটা যখন আমরা পেয়ে যাব, আমরা মিড নভেম্বরের মধ্যে আশা করছি তার রেজাল্টে পাবো, তখন আমরা জানতে পারবো আর একটু ভালোভাবে যে ক্ষতি কোথায় হয়েছে, এবং সেই জায়গাগুলো যাতে খুব দ্রুত আমরা পরিবর্তন করতে পারি এবং সেগুলো সংশোধন করতে পারি, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। যদিও আপনি ধরেন যে যেটা বলছেন যে অডিটের পরে রিয়েল হেলথটা হয়তো বোঝা যাবে যে ব্যাংকের কি পজিশন, বাট অনেক কথা আছে যে এই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ল্যান্ড মিনিস্টার ছিলেন, রিসেন্টলি আপনি এও দেখেছেন নিশ্চয়ই যে তার ইউকেতে দুবাইয়ে প্রপার্টি নিয়ে আল জাজিরার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, তো সেখানে আমরা দেখেছি যে $700 মিলিয়ন তার প্রপার্টিস সেখানে। সো এটার সাথে কি আপনার ব্যাংকের কোনো সম্পর্ক আপনারা পেয়েছেন এখন পর্যন্ত? সরাসরি আমরা এখনো পাইনি। আপনারা তো জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম আছে, যে আপনার কোনো ব্যাংকের ডিরেক্টররা সেই ব্যাংক থেকে লোন নিতে পারেন না। তো একটা হচ্ছে যে এটা কিন্তু সরাসরি তাদের পক্ষে লোন নেওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে কি হতে পারে? একটা হতে পারে যে বেনামে নেওয়া, সেটা একটা হতে পারে, আর একটা হচ্ছে যে অন্য কোনো ব্যাংক থেকে লোন নেওয়া। এই দুটোই আপনার যে লোনের সাথে সম্পৃক্ততা যদি থাকে, তারা যদি ফান্ড বাইরে নিয়ে গিয়ে থাকেন, তাহলে এই দুই পদ্ধতিতেই হতে পারে। তো বেনামে হলে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে অডিটের মাধ্যমে, যে বেনামি কোথাও লোনের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা। এখানে আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU, বাংলাদেশ সরকারের যে একটি ইউনিট আছে যারা আর্থিক খাতের অনিয়মগুলো খতিয়ে দেখেন, তাদেরও সাহায্য আমরা নিব এর তদন্ত করে বের করার জন্য। কারণ বেনামি মানেই তো হচ্ছে সরাসরি নামে নাই, তো সেটা পেতে গেলে আমাদেরকে তদন্ত করেই বের করতে হবে। রাইট। আপনার ওভারঅল যদি একটু বলি যে ব্যাংকিং সেক্টরের অবস্থা, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বেশ কয়েকটা ব্যাংকে আপনি কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সো বর্তমান সিচুয়েশনটা আসলে ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য কেমন মনে হচ্ছে আপনার? আমাদের ব্যাংকিং খাত আসলে অনেক দিন ধরেই বেশ কিছু সমস্যার মধ্যে আছে, যেটা আমরা আর্থিক রিপোর্ট যেগুলো আছে সেগুলো থেকে অনেক ক্ষেত্রেই জানি। বাট তারপরও যদি স্পেসিফিক্যালি বলি, আমরা গত কয়েক বছর ধরে, বিশেষ করে করোনা পরবর্তীতে সময়ের কথা যদি আমরা চিন্তা করি, 20 পরবর্তীতে সময়ে, তাহলে আপনার এখানে ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস একটা বড় ক্রাইসিস ছিল। এবং এটার মূল কারণ হচ্ছে যে 2020 সাল এবং 2021 সালে যখন প্রণোদনার অংশ হিসাবে যে ডেফার্ড পেমেন্টগুলো অনেক পিছিয়ে দেওয়া হয়, যে কারণে 2020-এ রেমিটেন্স একই রকম আসার পরেও আমাদের কিন্তু রিজার্ভটা বেড়ে যায়। কারণ হচ্ছে আমাদের পেমেন্ট কমে গিয়েছিল, আমরা পেমেন্টটাকে ডেফার করেছি, যেগুলো এসে 2022 সালে পেমেন্ট করেছি। ক্যাপিটাল মেশিনারিজ এবং অনেক কমোডিটির এলসির আমরা ডেফার্ড পেমেন্টটা 360 দিন বা 180 দিন বাড়িয়ে দিয়েছি। সো যেটা অরিজিনালি 360 দিন ছিল, সেটা 720 দিনও হয়েছে। সো সাময়িকভাবে 2020-21-এ আপনার কিছুটা স্বস্তি পেয়েছি আমরা, রিজার্ভ বেড়েছে। কিন্তু 2022-এ এসে যখন কারেন্ট ইয়ারের পেমেন্টগুলো করতে হয়েছে, এডিশনালি ব্যাকলগ পেমেন্টগুলো যখন করতে হয়েছে, তখন দেখা গেছে ফরেন এক্সচেঞ্জের উপর একটা প্রচণ্ড চাপ পড়েছে। আচ্ছা। তো 20-এর আগে যেখানে আপনার এক্সপোর্ট, ইম্পোর্ট এবং রেমিটেন্স, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু একটা ব্যালান্স অবস্থা ছিল। আমাদের ইম্পোর্ট ছিল আপনার $75-76 বিলিয়ন, আমাদের এক্সপোর্ট ছিল অ্যারাউন্ড $50 বিলিয়ন, 20-এর আগের কথা বলছি আমি, এবং রেমিটেন্স হতো আপনার 22 থেকে 24 বিলিয়ন। রাইট। সো আপনি যদি এক্সপোর্ট এবং রেমিটেন্স যোগ করেন, তাহলে দেখা যেত যে আমাদের
ইম্পোর্টের সঙ্গে মোটামুটি একটা সামঞ্জস্য আমাদের সার্ভিসেস ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে যদিও, বাট ইম্পোর্টটা একটু বেশি, ওখানে একটু গ্যাপ হয়ে যায়। রাইট। 20-এর পরে সমস্যাটা তৈরি হয় দুটো কারণে মূলত। একটা হচ্ছে ডেফার্ড পেমেন্ট, আর একটা হয়েছিল যে আমাদের কিন্তু তখন ইম্পোর্ট আমরা যেগুলো করি এনার্জি এবং আমরা কমোডিটিজ ইম্পোর্ট করি, ফার্টিলাইজার, ফ্রেইট, তো ফার্টিলাইজার ইম্পোর্ট করি, তো এই ইম্পোর্টগুলোর কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইস বেড়ে যায়। এরপরে আবার যুদ্ধ শুরু হলো, করোনা প্লাস যুদ্ধ দুটো মিলে আমাদের কমোডিটিজ, এনার্জি, ফার্টিলাইজার এগুলোর প্রাইস বেড়ে যায়, ফ্রেইটও বেড়ে যায়, যার ফলে কিন্তু আমাদের ইম্পোর্ট ইন টার্মস অফ ভ্যালু $75-76 বিলিয়ন থেকে বেড়ে আপনার প্রায় $98-99 বিলিয়ন চলে যায়। তো সেই গ্যাপটা কিন্তু তখন আর এক্সপোর্ট প্লাস রেমিটেন্স দিয়ে আর কাভার করা যাচ্ছিল না, যার ফলেই আপনার একদিকে যেমন রিজার্ভ কমে, অন্যদিকে আমাদের এক্সচেঞ্জ রেটের উপরে প্রচন্ড রকম একটা প্রেশার চলে আসে। তো সেইটা আপনারা দেখেছেন যে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক আমাদের এই লাক্সারি আইটেমের উপরে অনেক ধরনের রেস্ট্রিকশন দিয়েছিল, যেটা আপনার মার্জিনের দিক থেকে মার্জিন বাড়িয়ে দিয়েছিল। তো এইসব, এবং কিছু কিছু জায়গায় একদম কোয়ান্টিটি রেস্ট্রিকশনও এসেছিল। তো এইসব কারণে ইম্পোর্টটাকে গত 2-3 বছরে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এক্সপোর্টের দিকেও চেষ্টা করা হচ্ছে বাড়ানোর জন্য, প্লাস এক্সচেঞ্জ রেট যেহেতু ডিভ্যালু করেছে, আমাদের কিন্তু এক্সপোর্ট কম্পিটিটিভনেসটা বেড়েছে। একইভাবে এক্সপোর্টাররা আগে $1 যেখানে পেত আপনার $85-86 টাকা, এখন পাচ্ছে আপনার 120 টাকা, 120। তো তাতে তাদের লোকাল কারেন্সিতে কিন্তু ইনকাম বাড়ছে। এখন তাদের একটা বড় পেমেন্ট তো হচ্ছে লোকাল খরচ, যেটা আদার দেন ইম্পোর্ট, টাকাতে। তো সেখানে $1 পরিবর্তে তারা আগে যেখানে 85-86 টাকা পেতেন, এখন 120 টাকার কাছাকাছি পাচ্ছেন। তো তাদের ওদিকে একটা বড় সাশ্রয় হচ্ছে। ইন্টারেস্ট রেট কিন্তু এর মাঝখানে আবার বেড়ে গেছে। আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন, যেটা ইনফ্লেশনটাকে কন্টেইন করার জন্য আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু ইনফ্লেশনটাকে বাড়িয়েছেন, কারণ বাড়াতে হয়েছে। তো এটা একদিকে যেমন ডিপোজিটারদের জন্য কিছুটা সুবিধাজনক পর্যায়ে এসছে, যে আগে ডিপোজিটাররা পেতেন আপনার 5, 6, 7, 8% ইন্টারেস্ট, এখন সেটা বেড়ে 8, 9, 10, 11, 12-র দিকে চলে যাচ্ছে। তো এতে ডিপোজিটাররা একদিকে ইন্টারেস্ট ভালো পাচ্ছেন, তাদের জন্য, বিশেষ করে যারা পেনশনার আছেন তাদের জন্য কিন্তু খুব সুবিধা। অন্যদিকে যারা ইনভেস্ট করছেন ব্যাংক থেকে বড় করে, তাদের জন্য কস্ট অফ বরোয়িং বেড়ে গেছে অনেক, 13%, 14%, 15%-এ চলে যাচ্ছে, যেটা ব্যবসার কারণে কিন্তু ব্যবসায়ীদের জন্য খুব প্রেশার একটা তৈরি হচ্ছে। তো এটা হয়েছে এই কারণে যে আপনার একদিকে এই ডিমান্ডটা তৈরি করার জন্য, কমানোর জন্যও কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানো হয়, যাতে ইনফ্লেশনারি যে প্রেশারটা আছে সেই প্রেশারটা কমে এবং ইনফ্লেশনটাকে একটা কন্ট্রোলেবল পজিশনে নিয়ে আসা যায়, যেটা সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসির একটা বড় উদ্দেশ্য, যে আপনার ইনফ্লেশনটাকে কন্ট্রোল করানো। অন্য সমস্যাগুলোর মধ্যে আমি তো বলবো যে গভর্নেন্স, যেটা একটা বড় সমস্যা, যেখানে আমরা ব্যাংকগুলোতে যে কর্পোরেট গভর্নেন্স যেটা থাকা উচিত, আমাদের পলিসি প্রসিজার যেভাবে মানা উচিত, সেভাবে আমরা কি সবসময় মানতে পারছিলাম কিনা, আমাদের ক্রেডিট এভালুয়েশন যেভাবে করা উচিত কোনো একটা লোন দেওয়ার আগে সেভাবে হচ্ছিল কিনা, অনেক সময় বোর্ডের হস্তক্ষেপ বা রাজনৈতিক হস্তক্ষেপে লোন দেওয়া, সেটা সরকারি বা বেসরকারি ব্যাংকে হোক, সেখানে তো একটা সমস্যার ছিল, যেটা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, সেটা একটা সমস্যা ছিল। আমাদের এনপিএল একটা বড় সমস্যা, এবং এনপিএলটা হয়েছেও অনেকটা, যে যখন লোন ডিসবার্স করা হয়েছে সবসময় যে সেই ব্যবসার যে আর্থিক সঙ্গতি বা আর্থিক সামর্থ্য, সেটাকে এভালুয়েট না করে, এটাকে সম্পূর্ণভাবে প্রফেশনাল ওয়েতে না দেখে, অনেক সময় রাজনৈতিক বিবেচনা, অনেক সময় ভেস্টেড ইন্টারেস্ট, এগুলোর কারণে যখন অতিরিক্ত ফান্ডিং হয়ে গেছে, প্রয়োজনের অতিরিক্ত ফান্ডিং হয়ে গেছে, সেই সব ফান্ডগুলো ডাইভার্ট হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, যেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে অনেকেই জানি এখন। তো এই সব কারণে এনপিএল একটা বড় সমস্যা ব্যাংকিং সেক্টরে আছে, যেগুলোকে আমাদের কন্টেইন করতে হবে। তো রিয়েল এনপিএল, এটা নিয়ে তো অনেকে কোশ্চেন করে যে যেটা দেখানো হয় আসলে এর থেকে অনেক বেশি, বিকজ রিশিডিউলিং, রাইট অফ, কোর্ট কেসেসে স্টে থাকে, সেগুলো ধরলে এগুলো অনেকে বলে থাকে মোর দেন ডাবল। আপনার কাছেও কি তাই মনে হয়? হ্যাঁ, যদি এটাকে সত্যিকার অ্যামাউন্ট যদি আমরা প্রকাশ করতে যাই,
তাহলে এটা অবশ্যই আপনার এটার দ্বিগুণ হওয়া মানে হবে বলেই আমার কাছে মনে হয়। কারণ রিশিডিউল করছি আমরা অনেক, এবং এই রিশিডিউলটা কিন্তু দুবার করা হয়েছে, যেখানে আমরা খুব অল্প ডাউন পেমেন্ট নিয়ে এগুলোকে অনেক লম্বা সময়ের জন্য রিশিডিউল করেছি। সেটা একটা আছে। এটার জন্য যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা দরকার, আমরা অনেক সময় দেখছি যে যাদের এনপিএল হয়ে আছে, যাদের ক্লাসিফাইড লোন আছে, তারা সহজেই আপনার কোর্ট থেকে স্টে নিয়ে আসতে পারছেন। এখন স্টে নিয়ে আসলে কোর্ট বলছে যে সিআইবি তে ডিফল্ট দেখানো যাবে না। তো যেটা আসলেই ডিফল্ট, সেটা রিফর্মটা তো শেখানোও দরকার, রিফর্মটা শেখানোও দরকার। সো আমরা যখন রিফর্মের কথা বলছি, এই রিফর্মগুলো যেমন একদিকে কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা বোর্ড ভার্সেস ম্যানেজমেন্ট, সেইটার সঙ্গে যে সম্পর্ক, বোর্ড কতখানি জায়গা দেখবে, ম্যানেজমেন্টের হাতে কতখানি এখতিয়ার থাকবে, সেটা যেমন একদিকে দেখা প্রয়োজন। আবার এটার সঙ্গে আনুষঙ্গিক যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমাদের দেখা প্রয়োজন। যেমন কোর্টের এখানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে, সেটা আমাদেরকে দেখতে হবে, যে পরিবর্তন আনতে হবে। কারণ তা না হলে যদি সহজেই একজন কাস্টমার তার ক্লাসিফাইড লোনের ক্ষেত্রে গিয়ে যদি স্টে অর্ডার নিয়ে আসতে পারেন যে তাকে ক্লাসিফাইড দেখানো যাবে না, তাহলে ব্যাংকের উপরেই প্রেশার থাকছে যে তাকে, আবার ওদিকে আমরা রেগুলেটরি অথরিটির কাছ থেকে নির্দেশ পাচ্ছি যে এটা যদি ক্লাসিফায়েবল হয় তাহলে আমাদের তার জন্য প্রভিশন রাখতে হবে। সো ব্যাংকের জন্য দুদিকে সমস্যা হয়ে যাচ্ছে। একদিকে আমি প্রভিশন রাখছি কিন্তু তাকে ক্লাসিফাই করতে পারছি না, যার কারণে উনি সহজেই এই পরিস্থিতি থেকে আরো নতুন লোন নিতে পারছেন। রাইট। এই যে আপনার ধরেন যে অনেকেই আমরা শুনে থাকি যে আপনার বাংলাদেশের যে মানি লন্ডারিং, এটার অন্যতম একটা ওয়ে হচ্ছে আপনার ট্রেড বেসড। রাইট। এটা এক্সপোর্ট ইম্পোর্ট বোথ ওয়েতে হয়ে থাকে। ইম্পোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং হয়ে থাকে অনেক কিছুতে। তো সেখানে ধরেন যে এটা তো আর নিশ্চয়ই আসলে কোনো ব্যাংকের বোর্ড, আই থিঙ্ক বোর্ডের কাজ না এটা সুপারভাইজ বা মনিটর করা, এটা তো ব্যাংকারদের কাজ। সো ব্যাংকাররা কি সেই কাজটা ঠিকভাবে করেনি বা করছে না? আপনি একদম সঠিকভাবে বলেছেন যে বোর্ড আসলে ট্রানজ্যাকশনাল জায়গায় কখনোই ইনভলভ হওয়ার কথা নয়। বোর্ডের কাজটা কিন্তু হচ্ছে যে পলিসি ঠিক করে দেওয়া, সেই পলিসির এক্সিকিউশনের কাজটা হচ্ছে ম্যানেজমেন্টের বা ব্যবস্থাপনার। সুতরাং ট্রেড বেসড মানি লন্ডারিং যেখানে হচ্ছে, সেখানে এটা হয় ব্যাংকাররা তাদের প্রফেশনাল কাজটি সঠিকভাবে করতে পারেন নাই, অথবা অনেক সময় প্রেসারে পড়ে তারা এটাকে দেখলেও ইগনোর করেছেন বা করতে বাধ্য হয়েছেন। এখন যেমন ট্রেড বেসড মানি লন্ডারিং এর ক্ষেত্রে অনেক নিয়ম নীতি এসছে, যে আমাদের ব্যাংকাররা প্রাইসটা চেক করছে ইন্টারন্যাশনাল মার্কেটে। রাইট, প্রাইসগুলোকে চেক করা হচ্ছে, এবং যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস চেক করবেন, এটা হচ্ছে একটা প্রধানতম উপায় যে ট্রেড বেসড মানি লন্ডারিংটাকে ঠেকানোর জন্য, যে আমার ইন্টারন্যাশনাল মার্কেটে একটা প্রাইস যেটা আছে, আমি কি ইম্পোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং এবং এক্সপোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং হচ্ছে কিনা, সেই জিনিসগুলো দেখা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এবং এগুলো করার জন্যে আমাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে ব্যাংকের স্টাফদেরকে, যাতে তারা সেগুলো দেখতে পারে। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা নির্দেশনা পাচ্ছি এবং তাদের কাছ থেকে গাইডেন্সও পাচ্ছি যে ট্রেড বেসড মানি লন্ডারিং ঠেকানোর জন্যে আমাদের কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে। কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে, হ্যাঁ, আমাদের যারা এই কাজে যে ব্যাংকাররা যারা জড়িত আছেন, তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে যাতে ট্রেড বেসড মানি লন্ডারিং ঠেকানো যায়। কারণ এটার মাধ্যমে হলে তখন ডকুমেন্টেশনে মানে একটা খুব সহজ উপায়ে আমাদের দেশ থেকে ফান্ড বাইরে চলে যেতে পারে। ট্রু। কারণ দেখেছি অনেকে ধরেন যে ক্লিংকার একই মার্কেট থেকে আনছে $55, কারো $35। রাইট। সো এই $20 তো আসলে লন্ডার হচ্ছে। রাইট। কারণ ওখানে সাপ্লায়ার তো নিশ্চয়ই এত কমে সে সেল করবে না। রাইট। ইউনিট প্রাইসে এত ভেরিয়েশন হওয়ার কথা নয়। জি, রাইট। আপনার এই যে ইন্টারেস্ট রেট বেড়ে যাও যেটা বললেন 14-15-এও গিয়েছে, এবং আমরা তো এই যে আপনার পরিবর্তনের পরে নিশ্চয়ই কেবল নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন, এখনো হয়তো বিজনেস এনভায়রনমেন্টটা ওইভাবে স্টেবল হয়নি। তো এর মধ্যেও কি আপনারা ধরেন যে লোনের ডিমান্ড আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে? আমাদের গার্মেন্টসটা ধরেন যে মেইন
লাইফলাইন অফ দ্য ইকোনমি বলা যেতে পারে, 85% অফ টোটাল এক্সপোর্ট এই সেক্টর থেকে আসে। আপনি আমাদের ফার্মাসিউটিক্যাল আছে, সিরামিক্স আছে, বা স্টিল সিমেন্টের ডিমান্ডও খুবই কমে গিয়েছে। সো ওভারঅল এটা কি ইম্প্যাক্ট আপনাদের লোন ডিমান্ডের ক্ষেত্রেও কি সেরকম আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা এন্টারপ্রেনারদের সঙ্গে যখন কথা বলছি যে তাদের ব্যবসায়িক কার্যক্রম কেমন চলছে, তারা আমাদেরকে বলছেন যে ইদানিং অনেকগুলো জায়গাতেই আপনার কার্যক্রম কমেছে। যেমন এই সরকার পরিবর্তনের পরে যে কনস্ট্রাকশনের কাজগুলো যেটা হয়, ওয়ার্ক অর্ডারের কাজগুলো হয়, সেখানে কিছুটা স্থিতি অবস্থা চলে এসছে। অনেক কাজ বন্ধ আছে অথবা আপাতত স্থগিত আছে। অবশ্যই নতুন সরকার আপনার এই জায়গাগুলোকে বুঝে নিয়ে আবার কাজ শুরু করতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন আছে। কিংবা যদি কোথাও কোনো অনিয়ম থেকে থাকে, সেই অনিয়মগুলোকে বন্ধ করার জন্য কিন্তু সাময়িকভাবে সেগুলোকে মানে স্থগিত করার প্রয়োজন আছে। তো সেটা করতে গিয়ে যেটা হয়েছে যে কাজ মানে এই অ্যাক্টিভিটিগুলো যেহেতু কিছু কমেছে, স্পেশালি অন দ্য ওয়ার্ক অর্ডার এবং কনস্ট্রাকশন সাইডে, তাতে আপনার সিমেন্ট, রড, এরকম কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে যারা কাজ করছেন তারা বলছেন যে তাদের কার্যক্রম অনেকখানি কমে গেছে, ডিমান্ড কমে গেছে। আপনার আরএমজি সেক্টরে সরাসরিভাবে ওইভাবে ডিমান্ড কমে নেই, যেহেতু আমাদের এটা মূলত এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি এবং আমাদের ওখানকার প্রডিউস তো পুরোটাই এক্সপোর্ট হচ্ছে। সো বিদেশি ইকোনমিতে যখন আপনার স্লো ডাউন হয় তখন আমাদের এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে অন এক্সপোর্ট মার্কেট। কিন্তু একটা জিনিস, যে দেশে যখন অস্থিরতা কিছুটা হয় তখন তো বায়াররা কিছু ইনকনফিডেন্সে ভোগেন। তো সেই সময়ে হয়তো অনেক সময় অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে, কিছুটা ডিসরাপশন হয়। অনেক সময় ভিজিটাররা যখন আসেন আমাদের জুলাই মাস বা অগস্ট মাসে, অবভিয়াসলি বিকজ অফ ইন্টারনাল ইস্যুস, তখন ভিজিট কমেছে। সেই ভিজিটের কারণে তখন যে অর্ডারগুলো প্লেস করার কথা সেগুলো হয়তো কিছুটা ডিলেড হয়েছে। তো এই কারণে, এবং তৃতীয় জিনিস হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট রেট যেহেতু বেড়েছে, ইন্টারেস্ট রেট বাড়লে তখন এটার স্বাভাবিক ইফেক্ট হিসেবেই আপনার ডিমান্ড অন মানি, যা ফর ইনভেস্টমেন্ট, কিন্তু কমতে থাকে। তো সবগুলো মিলিয়ে আমরা দেখছি যে লোনের ক্ষেত্রে যদি আমি ম্যাক্রো লেভেলে ধরি, তাহলে ম্যাক্রো লেভেলে আপনার ডিমান্ড আমরা কম দেখছি। এই ডিমান্ডটা আপনার রিগেইন করতে পারে কেমন? আপনাদের কোনো অ্যানালাইসিস ফোরকাস্ট? অবশ্যই এই স্থিতাবস্থা তো কেউ কিন্তু অলরেডি ধরেন যে আমি একটু কালকেও কথা বলছিলাম একজনের সঙ্গে, এটা জুলাই সেপ্টেম্বর থেকে অক্টোবরে বেটার, রাইট? সো ডেফিনেটলি হয়তো থিংস উইল বি ফার্দার বেটার কামিং মান্থস। আমরা সেটাই আশা করছি যে এখন তো কিছুটা হলেও আমরা দেখছি যে স্থিতিশীলতা আসছে। আমাদের যে টার্বুলেন্সটা ছিল সেটা চলে গেছে। পরিবর্তন একটা হওয়ার পরে ইমিডিয়েট যে একটা শক থাকে সবার মধ্যে, কি হবে, কি হতে যাচ্ছে, সেই জিনিসগুলো যেটা থাকে, যেমন আমাদের কয়েকদিন কোনো সরকার ছিল না, তারপরে সরকার গঠন হয়েছে, এখন তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন, নিয়ম কানুনের জায়গাগুলোতে তারা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। তো এই সব কারণে এটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই বিজনেস জগতে আপনার একটা স্টেবিলিটি আসছে এবং আস্থার জায়গাটাও ফিরে আসছে। সো ইকোনমিক অ্যাক্টিভিটি জুলাই অগস্ট মাসের চেয়ে এখন অবশ্যই আগের চেয়ে ভালো আছে, এবং আমার ধারণা যে সামনের দিকে আমরা আরও ভালো পরিস্থিতি দেখব। আর আমাদের ওভারঅল ডিমান্ড ফর লোনস, যেটা এখন এই মুহূর্তে হতে কিছুটা কম আছে, সেটা সামনের দিকে আরও বাড়বে। ডিপোজিট সাইডে আমি যেটা বলেছি যে তেমন কোনো সমস্যা আমরা দেখছি না। হ্যাঁ, কিছু কিছু ব্যাংক আছে যাদের হয়তো তারল্য সংকট চলছে বেশ কিছুদিন ধরে, আপনারা জানেন তারা কারা। সেখানে অনিয়মের পরিমাণ বেশি হওয়ার কারণে লোনগুলো ফিরে আসছে না বলে তারা তারল্য সংকটে পড়েছেন। কিন্তু কয়েকদিন আগেই পত্রিকায় কিন্তু একটি রিপোর্ট এসছে যে পুরো মার্কেটের কথা যদি আমরা বলি, ম্যাক্রো লেভেলে যদি বলি, 46টা ব্যাংকের নাম এসছে যে তাদের কোনো তারল্য সংকট নেই। তো আমাদের 61টা ব্যাংকের মধ্যে 46টা ব্যাংকের যদি তারল্য সংকট না থাকে, তাহলে বোঝা যায় যে মার্কেটে ওভারঅল তারল্য সংকটটা নেই। রাইট। অনেক ভালো ব্যাংকগুলো তো প্রচুর ডিপোজিট পাচ্ছে এই সময়ের মধ্যে। হ্যাঁ, যাদের আপনার যারা ভালো বলে পরিচিত, এই ক্লায়েন্টরা বিশ্বাস করে এবং তাদের ওখানে ডিপোজিটের পরিমাণ বাড়ছে। জি,
মিস্টার মাহমুদুর রশিদ, আপনি ইউসিবিএল এ নতুন জয়েন করেছেন এমডি হিসেবে, তার আগেও ছিলেন এখানে। তো এই যে ব্যাংকটা ধরেন যে কিছু তো প্রবলেম হয়েছে, আমরা অলরেডি বিভিন্ন রিপোর্টে দেখেছি, এবং আপনাদের বোর্ডও রিস্ট্রাকচার হলো। সো হোয়াট ইজ ইউর প্ল্যান, যে আপনার এই ব্যাংকটার আসলে আপনার কি স্ট্র্যাটেজি, কিভাবে এটারে আগের যে একটা লেভেল, কনফিডেন্স লেভেল, আপনার কাস্টমারদের কনফিডেন্স রিগেইন করার আপনারা কি করছেন? আমরা কয়েকটা জায়গায় কাজ করব। আমার প্রথম কাজ যেটা হবে, যেটা আমরা বলেছি যে আমরা একটা অডিট করছি, সেই অডিটের মাধ্যমে আমাদের যে জায়গাগুলোতে আমাদের ক্ষতি হয়েছে যেটা বেরিয়ে আসবে, সেই ক্ষতিগুলোকে যাতে আমরা পুষিয়ে টার্ন অ্যারাউন্ড করতে পারি, সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। অডিট রিপোর্টটা কি পাবলিক করবেন নাকি আপনাদের ইন্টারনাল ইউজের জন্য? আমাদের এটা ইন্টারনাল ইউজের জন্য আমরা রাখবো। এনপিএল এর পরিমাণ আমাদের কিছু বাড়তে পারে, এখন যা আছে তার চেয়ে বাড়বে। সুতরাং এনপিএল যাতে আমাদের একটা সহনীয় পর্যায়ে থাকে, যে জায়গাগুলোতে আমাদের রিকভারির দরকার, সেই জায়গাগুলোতে আমরা ফোর্স ইনফ্যাক্ট অলরেডি বাড়িয়েছি। আমাদের রিকভারির জন্য আমাদের যে জনসংখ্যা দরকার, সেই জনসংখ্যা আমরা দিয়েছি। সেটার জন্য যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, তার জন্য আমরা ওখানে লয়ার নিয়োগ করছি। তো সেই জায়গাটাতে আমাদের একটা এফোর্ট থাকবে। দ্বিতীয়ত, আমাদের যে অ্যাসেটগুলো, মানে অ্যাসেট লোনের পরিমাণ, আমরা তো ব্যাংকটাতে যে গ্রোথ আছে সেই গ্রোথটাকে আমরা রাখতে চাই। কিছুদিনের জন্য হয়তো আমাদের লোন গ্রোথে কিছুটা আমরা কশাসলি আমরা করব, বাট নতুন কাস্টমার যারা আছেন, ভালো কাস্টমার যারা আছেন, যাদেরকে আমরা প্রফেশনালি এভালুয়েট করে দেখব যে হ্যাঁ তারা ভালো আছেন, নতুন ভালো প্রজেক্ট করতে যাচ্ছেন, অথবা বিজনেস এক্সপানশন করতে যাচ্ছেন, অথবা আমাদের কাছে অন্য কোথাও থেকে আসতে চাচ্ছেন, তাদেরকে আমরা অনবোর্ড করব বাই প্রপার এভালুয়েশন, এবং তাতে আমাদের লোন ভবিষ্যতে আরও বাড়বে। লোন বাড়াতে গেলে আমাদের ক্যাপিটালাইজেশন দরকার। একদিকে যেমন আমাদের যেটা আমরা ধারণা করছি যে আমাদের এনপিএল কিছুটা বাড়বে, তাতে আমাদের ক্যাপিটালের উপরে কিছুটা প্রেশার পড়বে। তো আমরা নতুন ক্যাপিটাল কীভাবে ইনজেক্ট করা যায় আমাদের ব্যাংকে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বোর্ডের সঙ্গে আমাদের আগামী 2 বছর 3 বছরের ডিভিডেন্ড পলিসি কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা নতুন ক্যাপিটাল ইনজেক্ট করা যায় কীভাবে ইন্টারনালি অ্যান্ড ফ্রম অ্যাব্রড। সো মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি, বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। সো আমাদের এফোর্টটা থাকবে যে আমরা ব্যাংকটাকে যেন ক্যাপিটালি স্ট্রং করতে পারি। কারণ ব্যাংকের জন্যে আপনারা যেটা জানেন যে বাজেল 1, 2, 3 যে এগ্রিমেন্টগুলো হচ্ছে, এগুলো আসার পরে আমাদের ক্যাপিটাল বেসটা হচ্ছে একটা ব্যাংকের স্ট্রেংথের একটা বড় পরিচায়ক। তো এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যাতে আমরা প্রয়োজনের চেয়ে বেশি রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের বর্তমান উদ্দেশ্য। এবং সেটা করার জন্যে যে পদক্ষেপগুলো নেওয়া যায়, আমরা হয়তো স্পেসিফিকে এখন আলোচনা করতে পারছি না, কিন্তু আমরা সেই পদক্ষেপগুলো নিতে যাচ্ছি। আমাদের ম্যানেজমেন্ট স্ট্রেংথের জায়গাগুলোতে আমরা দেখব যে আমাদের প্রফেশনালি, এবং আমরা সেটা শুরুও করেছি অলরেডি, সিনিয়র ম্যানেজমেন্টে কিছু পরিবর্তন আপনারা যারা ফলো করছেন তারা দেখেছেন। আরও হয়তো আমরা যে নতুন দক্ষ লোকজনকে নিয়োগ করব যাতে আমাদের ব্যবসার প্রসারটা বাড়াতে পারি। ডিপোজিটের দিকে যদিও, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা ছোট্ট একটা ক্যাম্পেইন দিয়ে দেখেছি যে ব্যাংকে আস্থার কোনো অভাব নেই, আমাদের ডিপোজিটটাকে বাড়াতে হবে। কারণ আমরা যদি ব্যাংকের বুকটাকে বড় করতে চাই তাহলে আমাদেরকে ডিপোজিট বাড়াতে হবে। এবং আমরা একটা বড় যে কাজটা করতে চাই সেটা হচ্ছে ডিজিটাল ইনোভেশন, এবং আমাদের প্রোডাক্টগুলোকে আপনার যত বেশি সম্ভব ডিজিটাইজড প্রোডাক্ট হিসাবে আপনার আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। কারণ একটা বড় কম্পিটিশন তো সব জায়গায় বাড়ছে, ব্যাংকিংও কম্পিটিশন বাড়ছে অবশ্যই। সো আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা একই সার্ভিস প্রোভাইড করতে গিয়ে আগে যে পরিমাণ খরচ করতাম তার চেয়ে যেন কম খরচে করতে পারি। একই পরিমাণ জনসংখ্যা দিয়ে আগামী যতজন গ্রাহককে সেবা দিতে পারতাম, এখন যেন তার চেয়ে বেশি গ্রাহককে আমি সেবা দিতে পারি। সো সেটা যদি আমরা করতে চাই, অর্থাৎ ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে আমার একই ভলিউমে যাতে আমার জনসংখ্যা না বাড়ে, কারণ তাহলে আমার কস্ট প্রচণ্ডভাবে বেড়ে যায়। আমরা যেন সেখানে টেকনোলজি ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে যাতে আমাদের কস্ট অফ ট্রানজ্যাকশনস কমাতে পারি, সেই এফোর্টটা আমরা নিব। ভালো কথা হচ্ছে যে টেকনোলজিতে ইউসিবি
অলরেডি বেশ বড় ইনভেস্টমেন্ট করেছে। আমরা আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে যে জায়গাগুলোতে আমরা কাজ করেছি, কিন্তু এটাকে আরও এনহ্যান্স করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের আর্থিক খাতে যে ধরনের সেবাগুলো দেয়া দরকার, আমাদের সব সেবাই কিন্তু ইউসিবির আছে। যেমন আমাদের ব্রোকারেজ হাউস আছে, আমাদের একটা ইনভেস্টমেন্ট উইং আছে, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট উইং আছে। সো আমরা একটি গ্রাহকের ব্যক্তিগত জীবনে যে যত ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রয়োজন, সেই সবগুলো সার্ভিস আমাদের আছে, হয় ব্যাংকের মাধ্যমে কিংবা আমাদের যে সাবসিডিয়ারিগুলো আছে সেই সাবসিডিয়ারির মাধ্যমে। এখন কাজটা হচ্ছে এটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে, যেমন আপনি একজন গ্রাহক যদি ইউসিবিতে যান, ইউসিবির প্ল্যাটফর্মে, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যান, সেখান থেকে আপনার ডিপোজিট রাখতে চাইলে আপনি ডিপোজিট রাখতে পারেন। আপনি আপনার পার্সোনাল লোন বা কনজিউমার লোন নিতে চাইলে কনজিউমার লোনের জন্য যেন আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনার স্টক ব্রোকিং সার্ভিস দরকার, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, সেটা যেন পেতে পারেন। আপনার বিভিন্ন জায়গায় অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিস যেটা আছে, অথবা আপনার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ডাইভার্সিটি করার জন্য যে ধরনের আপনার পরামর্শ প্রয়োজন, সেই পরামর্শগুলো যেন আমরা দিতে পারি এবং সেটাকে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। এই জন্যে সবগুলো সাবসিডিয়ারি এবং ব্যাংকের সামর্থ্যটাকে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসতে চাই, যাতে একজন কাস্টমার সহজেই আমাদের প্ল্যাটফর্মে ঢুকে এই সমস্ত সার্ভিসগুলো পেতে পারেন। সো এই কনসলিডেশনের মাধ্যমে মেইন কথা হচ্ছে কাস্টমার সার্ভিসটাকে ইমপ্রুভ করা ছাড়া এই বর্তমানে যে পরিমাণ আপনার প্রতিযোগিতা সব জায়গায় চলছে, সেখানে সেবার মান উন্নয়নটাই হচ্ছে প্রধান কাজ এবং গ্রাহককে ধরে রাখার একটা প্রধান নির্ণায়ক আমি বলবো। এক্স্যাক্টলি, সার্ভিস দিয়েই ধরে রাখতে হবে, কারণ প্রাইস কম্পিটিশন যেটা হয়, আজকে আপনি প্রাইস কমাবেন, কালকে আরেকজন প্রাইস কমাবে। সো প্রাইস কম্পিটিশন কিন্তু ক্যান নেভার লাস্ট ফর লং। এটা সাময়িকভাবে আপনার মার্কেটের একটা অংশ নিয়ে আসতে হয়তো সাহায্য করে, কিন্তু গ্রাহক সেবাটা যদি সার্বক্ষণিকভাবে কনসিস্টেন্টলি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, শুধু না, আমরা যদি যেটা বলি যে একটা গ্রাহকের কাস্টমার এক্সপিরিয়েন্সে তিনি যেন স্যাটিসফাইড থাকেন সবসময়, সেই তার এই স্যাটিসফ্যাকশন নিশ্চিত করার জন্যে আমাদের যত রকম প্রচেষ্টা বা যে ধরনের কাজ করা দরকার সেটা আমাদেরকে করতে হবে। রিয়েলি খুব ইনসাইটফুল আলোচনা আপনি করেছেন। হয়তো আরও আলোচনা আমরা করতে পারতাম, বিভিন্ন ইস্যুজ আছে, অ্যানাদার টাইম আমরা আলোচনা করব। সো থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। টিবিএসকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম ইউসিবিএল ব্যাংক, বাংলাদেশের ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি। সো একটা কথা আসলে ক্লিয়ার যে সার্ভিস দিতে হবে, মানুষকে সার্ভিস দিয়ে আসলে তাদের কনফিডেন্সটাও পেতে হবে এবং মানুষের আসলে কমফোর্ট দিতে হবে এবং একটা কনফিডেন্স, যেটা মানুষ সবসময় ভাবে যে তার ডিপোজিটটা আসলে সেফ কিনা এই ব্যাংকে। সো তাহলে কিন্তু মানুষ আসলে তার টাকাটা ওই ব্যাংক থেকে তোলে না। সো এই ধরনের ইউসিবিএল অনেক কাজ করছে, মাঝখানে তাদের একটু প্রবলেম হয়েছে। সো আমরা আশা করি তারা আসলে রিগেইন করবে ভবিষ্যতে নতুন বোর্ড, নতুন ম্যানেজমেন্টের নেতৃত্বে। সো দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।